জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। শেখ হাসিনা আসলে কোথায় আছেন? দিল্লিতে আছেন নাকি গৃহবন্দী, নাকি দেশের খুব কাছাকাছি আছেন চট করে ঢোকার জন্য? বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। পর জানিয়ে দেব শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব নির্বাচন নিয়ে বিএনপি কি মিশ্র বার্তা দিচ্ছে, এ নিয়ে থাকবে বিবিসি বাংলা থেকে পাওয়া বিশেষ প্রতিবেদন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে চলে যান। তারপর থেকেই একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে যে শেখ হাসিনা আসলে কোথায় অবস্থান করছেন। গত 5 আগস্ট ছাত্র জনতা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে শেখ হাসিনা সরকারি বাসভবনের গণভবনের দিকে যেতে থাকে। এই অবস্থায় শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি বিমানে করে দিল্লির নিকটস্থ গাজিয়াবাদ বিমান ঘাঁটিতে পৌঁছান। এরপর ভারতের নরেন্দ্র মোদী সরকার শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি আসলে ঠিক কোথায় অবস্থান করছেন এ বিষয়ে মানুষের কল্পনা জল্পনা বন্ধ হয়নি। ভারতের বিভিন্ন সূত্র জানিয়েছে, এসব সূত্রের এক একজনের বিশ্বাসযোগ্যতার মাত্রা এক এক রকম। শেখ হাসিনা বর্তমানে ভারত সরকারের একটি সেফ হাউজে অবস্থান করছেন, এ বিষয়ে সূত্রগুলোর মধ্যে কোনো দ্বিমত নেই। সেখানে তার সঙ্গে অবস্থান করছেন তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক একটি পদে দায়িত্ব পালন করছেন গত ফেব্রুয়ারি থেকে। আবার বেশ কয়েকটি সূত্র দাবি করছে শেখ হাসিনা তার সদল বলে দিল্লির অন্যতম ধনী পার্ক লোডি গার্ডেনে হাঁটতে দেখছেন। বিশ্বের যেসব দেশে সরকার শেখ হাসিনা সরকারকে নিঃশর্ত সমর্থন দিয়েছেন তার মধ্যে ভারতের নরেন্দ্র মোদী সরকার শীর্ষে। আওয়ামী লীগ যখন বাংলাদেশের ক্ষমতায় তখন এ বিষয়ে দিল্লি এক ধরনের নীরবতা বজায় রেখেছিল। সেই বিষয়টি মাথায় রেখে দিল্লিতে অবস্থানরত দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলো বেশিরভাগই ভাবা বন্ধ করে দিয়েছে যে ক্ষমতাচ্যুত হওয়ার পর তারা শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার পাবে। এর কয়েকটি কারণও আছে। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্বভার গ্রহণ করে এবং দেশে ঘটে যাওয়া রাজনৈতিক অস্থিরতার সময় শত শত হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করে। এছাড়া ভারত বাংলাদেশের একটি বন্দি বিনিময় প্রত্যর্পণ চুক্তি আছে যা 2013 সালে হাসিনা নিজেই স্বাক্ষর করেছিলেন। এখন তত্ত্বগতভাবে এই চুক্তিকে শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে যদি নতুন সরকার তাকে গ্রেপ্তার করতে চায়। অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসিফ নজরুল ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমরা শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের দাবি জানাতে পারি। তবে আপাতত আমরা আশা করি ভারত তাকে বাংলাদেশে অস্থিতিশীল সৃষ্টির কোনো সুযোগ দেবে না। এ সময় তিনি দাবি করেন, শেখ হাসিনা মিথ্যা ও ভুল তথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। বিশ্লেষকদের মতে শেখ হাসিনার দিল্লিতে অবস্থানের বিষয়টি খুবই স্পর্শকাতর। একই সঙ্গে দিল্লির নিজস্ব পরিকল্পনা অনুসারে আগামী দিনগুলোতে শেখ হাসিনার অবস্থানের ব্যাপারে এক ধরনের ঢাক গুড় থাকবে। আরও সোজা ভাষায় বললে তার অবস্থানটি অদৃশ্য করা চাদর দিয়ে ঢেকে রাখা হবে। এ বিষয়ে শিবশঙ্কর মেনন বলেন, এগুলো অতিমাত্রায় ঘনিষ্ঠ হওয়ার কুফল। আর যখন বিষয়টি আমাদের প্রতিবেশীর সঙ্গে ঘটে তখন তা আরও জটিল হয়ে ওঠে। বিষয়টি এমন নয় যে আমরা পৃথিবীর অন্য প্রান্তে থাকা কোনো দেশের সঙ্গে বিষয়টি নিয়ে ডিল করছি। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট পতন ঘটে শেখ হাসিনার সরকারের। দেশ ছেড়ে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার দাবি,
সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ফোনালাপে এমন দাবি করেছেন তিনি। তার দাবি, দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু নিরাপত্তার কারণে গণভবন থেকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেননি। তার এমন দাবির পরিপ্রেক্ষিতে ফেসবুকে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বরাত দিয়ে বেশ কিছু দাবি ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, আগামী 7 দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘ সদর দপ্তরে জমা না দিতে পারলে বাংলাদেশের সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ। গতকাল দিবাগত রাত থেকে ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে এমন দাবি করা হয়। পোস্টগুলোতে দাবি করা হয়, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাতের রিট এবং ভারত, চীনসহ বিভিন্ন রাষ্ট্রের সমর্থনের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই পোস্টে আরও দাবি করা হয়, শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে। তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবেন। পোস্টগুলোতে আল জাজিরার সংবাদটি কখন প্রকাশ হয়েছে এ সম্পর্কে কোনো তথ্য নেই। এসব দাবি সংবলিত সবচেয়ে ভাইরাল পোস্টটি পাওয়া যায় ব্যারিস্টার জহিরুল ইসলাম নামের একটি ফেসবুক পোস্টে। পোস্টটিতে আজ শনিবার বিকেল 4টা পর্যন্ত 800-এর বেশি শেয়ার হয়েছে, রিয়েকশন পড়েছে 5000 এবং 1200-এর মতো কমেন্ট পড়েছে। এসব কমেন্টগুলোর অধিকাংশই পোস্টে উল্লেখিত দাবিগুলোর সমর্থনে করা। দাবিটির সত্যতা যাচাইয়ে প্রথমে আল জাজিরার এমন কোনো সংবাদ প্রকাশ হয়েছে কিনা যাচাই করে দেখা যায় সংবাদ মাধ্যমটির বাংলাদেশ সম্পর্কে সাম্প্রতিক সময়ে প্রকাশিত প্রতিবেদনগুলোর মধ্যে গতকাল শুক্রবার 13 সেপ্টেম্বর শিক্ষার্থীদের আন্দোলনের 1 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত একটি লাইভ স্ট্রিমিং। এই লাইভ স্ট্রিমিংয়ে আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী সময়ে বাংলাদেশের তরুণদের প্রত্যাশা এবং অন্তর্বর্তীকালীন সরকার এসব প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা তা নিয়ে আলোচনা হয়। এছাড়া গত মঙ্গলবার 10 সেপ্টেম্বর প্রকাশিত 2009 সাল থেকে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের নিয়ে প্রতিবেদন। এর আগের দিন 9 সেপ্টেম্বরে প্রকাশিত হয় ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বক্তব্য নিয়ে। যাচাইয়ে সংবাদ মাধ্যমটির ওয়েবসাইটে 7 দিনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা দেওয়া, এতে ব্যর্থ হলে সেনাবাহিনীর ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপ সহ অন্যান্য দাবিগুলো নিয়ে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। অর্থাৎ ফেসবুকে আল জাজিরার সূত্রে ভাইরাল হওয়া শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা দেওয়া, এতে ব্যর্থ হলে সেনাবাহিনীর ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপ সহ অন্যান্য দাবিগুলো ভিত্তিহীন এবং ভুয়া দাবি। এই পোস্টগুলো মূলত করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের চাঙ্গা করার জন্য। নির্বাচন ও সংস্কার নিয়ে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির চিন্তাধারা নিয়ে এখন আলোচনা জোরালো হচ্ছে। এর একটি বড় কারণ হচ্ছে নির্বাচনের সাম্প্রতিক সময়ে বিএনপি নেতাদের মধ্যে বক্তব্যে ভিন্নতা দেখা যাচ্ছে। এর সর্বশেষ উদাহরণ হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য। গত 16 সেপ্টেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ঠিক এর একদিন পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র দিবস উপলক্ষে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকায় এক জনসভায় বক্তব্য দিয়েছেন। মিস্টার রহমানের সে বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় নির্বাচন নিয়ে কোনো তাড়াহুড়া করা কিংবা অবিলম্বে নির্বাচনের কোনো দাবি তোলেননি তিনি। তারেক রহমান অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বললেও সেটি কবে নাগাদ করতে হবে সে সম্পর্কে কিছু বলেননি তিনি। একই সাথে মিস্টার রহমান সতর্ক বাণীও উচ্চারণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রতি।
নির্বাচন নিয়ে বিএনপির বিভিন্ন নেতাদের বক্তব্যে ভিন্নতা দেখা যাচ্ছে বলে মনে করেন লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের অধ্যাপক মুস্তাক খান। তিনি মনে করেন এই ভিন্নতার দুটো কারণ আছে। মোস্তাক খান বলেন, একদিকে বিএনপির কর্মী সতর্কদের নির্বাচনের চাহিদা, অন্যদিকে দেশের রাজনৈতিক প্রশাসন ও অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কারের চাহিদা। এই দুটো বিষয় মাথায় রেখে বিএনপি ভারসাম্য রাখার চেষ্টা করছে। বিএনপির অনেক কর্মী সমর্থক আছে, তারা মনে করে একটা নির্বাচন হলে তাদের ক্ষমতায় যাবার সুযোগ আছে, বলেন মোস্তাক খান।